তন্ত্র বিষয়টায় আমরা দেখি যে বহু দেবদেবীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কেউ বলছে মা কালীর সাধক, কেউ বলছে মা তারার সাধক, কেউ বলছে আমি মঙ্গলামুখীর সাধক। তাহলে সাধারণ মানুষ কাকে ডাকে? কার ধর কৃষ্ণ পছন্দ, কার ধর কালী পছন্দ, কার ধর শিব পছন্দ, কার ধর হনুমানজি পছন্দ। যে যেটা পছন্দ করবে তার সেটাই পুজো করা উচিত। কলিযুগে তুই মানে চোখের দ্বারা যদি কোনো ভগবান দেখতে পাস, সেটা হচ্ছে তুই সূর্যকে দেখতে পাবি, প্রতিদিন দেখতে পাস, তুই হনুমানজিকে দেখতে পাবি, হনুমান রূপকে স্বরূপকে দেখতে হয়। রামকৃষ্ণদেবের তখনের কথা, এখন কিন্তু সেটা সত্যি হচ্ছে। যত মত তত। কি কি চক্র আছে আমাদের? স্বাধিষ্ঠান চক্র আছে, অনাহত চক্র আছে, মণিপুর আছে, মূলাধার চক্র আছে, সহস্রদ্বার আছে। যদি সব জেগে যায় পাগলা হয়ে যাবে সে। শ্রীরামকৃষ্ণদেব সব জাগ্রত। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব, বামদেব বাবা, শঙ্কর খ্যাপা, এনাদের প্রত্যেকের চক্র জাগা। ওনারা তো মানুষের কি করে ভবিষ্যৎ বলে দিতে পারে, তোর এইটা হবে, তোর ওইটা হবে। চক্র জেগে গেলে তুই সব বলতে পারবি। রামকৃষ্ণদেব কি তন্ত্র চর্চা করতেন? 64টা তন্ত্র উনি জানতেন। এগুলো সবই তো ঈশ্বরের দান। উনি যদি এরকম থামিয়ে যায়, আমরা থেমে যাব। একদমই ঠিক। উনি যদি বলেন এটা তোর হবে না, তো হবে না, কেউ করাতে পারবে না। একটা কর্পূরের ডেলা নিতে হবে, একটা মাটির পাত্রতে কর্পূরের ডেলাটা দিতে হবে, মাটির সরাতে, আর সাদা সর্ষে আনতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই অ্যান্টি ক্লকওয়াইজ এরকম 7 বার দিতে হবে। হওয়ার পর হচ্ছে আগুনটা জ্বালিয়ে, এবং এটা কিন্তু রাত্রিকালে করতে হবে, কেউ না দেখে। তা বলবো না যে আমার এই প্রক্রিয়াতে তার পুরো বানটা কেটে যাবে, তবে কিছু দিনের জন্য সে স্বস্তি পাবে। আগামী 30শে মে থেকে 2রা জুন পর্যন্ত প্রণব শাস্ত্রী তারাপীঠে তন্ত্রোক্ত ক্রিয়ার জন্য উপস্থিত থাকবেন। তাই এই সময়ে যদি কারোর কোনো তান্ত্রিক রেমেডি বা স্পিরিচুয়াল হেল্প প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। দেখতে দেখতে এই চ্যানেলটা অনেকটা পথ পার করছে। খুব ভালো লাগছে, তোমরা এই চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক কাছের করে নিচ্ছ। তাই যারা আজকে নতুন দেখছো এপিসোড, প্রথমবারের জন্য এই চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আর যারা আমার পুরনো বন্ধু, যারা আমার পুরনো সদস্য পরিবারের, তারা অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমরা কি ধরনের আরো ভিডিও দেখতে চাইছো সেটাও জানাতে ভুলো না। প্রত্যেকবার আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, প্রত্যেকবার পডকাস্টের টপিকটা বিভিন্ন রকম দিকে আমাদের বিস্তৃতি পায়। আজকেও ঠিক আশা করবো সেই রকম একটা এপিসোড তোমাদের উপহার দিতে পারবো। তোমাদের সকলের প্রিয় প্রণব শাস্ত্রী আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন। এর আগেও প্রণবদার বহু এপিসোড তোমরা অনেক পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক উপকার তোমরা অনেকে পেয়েছো, এবং সেই জন্যই আবারও একবার আজকে আমাদের গেস্ট প্রণবদা। পুরো ভিডিওটা দেখো। তোমরা জানো যে আমরা প্রত্যেকবার যখন বসি বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিষয়গুলো সবসময় স্ক্রিপ্টের বাইরেই থাকে। কখনো আমরা স্ক্রিপ্ট করে আলোচনা করতে বসি না। আর তোমরা যা যা প্রশ্ন নিজের জীবন নিয়ে করতে চাও, নিজের ভবিষ্যৎ নিয়ে করতে চাও, কিংবা নিজের কোনো প্রবলেম নিয়ে জানতে চাও, তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। চেষ্টা করবো তোমাদের উত্তর পরবর্তী এপিসোডে দেওয়ার। যেমন বেশ কিছু কোয়েশ্চেন আমি পেয়েছিলাম তাদের কিছু মানুষের প্রবলেম রিলেটেড, সেই কোয়েশ্চেনগুলো নিয়েও আজকে আলোচনা করব অবশ্যই। তাই পুরো ভিডিওটা দেখো, এবং খুব স্পেশাল একটা এপিসোড আজ হতে চলেছে। আজ আমাদের সঙ্গে আমাদের গেস্ট প্রণব শাস্ত্রী। নমস্কার প্রণবদা। প্রণবদা, তাহলে বলো কেমন আছো? ভালো আছি, তোর খবর কি? চলছে। আমরা কিন্তু একটা মানে এমন সময় বসছি, এর আগে যখন বসেছিলাম তখন রাজ্যে অন্য সিচুয়েশন, না এখন অন্য সিচুয়েশন। এটা তো কারণ কতদিন আগে বলেছি। হ্যাঁ, 3 মাস প্রায়। যা সংখ্যা বলেছো প্রায় সেটাই, মানে কাটায় কাটায় কিন্তু মিলে গেছে। যে কত ভোটে জিতবে সেটাও বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আফসোস হয়ে গেল আমাদের এলাকাটা। দেখা যাক, হয়তো পরিবর্তন আসে। দেখো, আমি দলমত নির্বিশেষে কি একটা কথা মনে করি সবসময়, যে পরিবর্তন আসাটা উচিত। হ্যাঁ, দেখো, আজকে গদি বা ক্ষমতার লোভ এমন একটা জিনিস প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু থাকতে থাকতে বেড়ে যাবে একটা ব্যাপার। চাহিদা তো মানুষের। যেমন রাজা রাবণ, ওইভাবে যে আসে লঙ্কা সে রাবণ, যেন সেইটা না হয় এটাই আশা করবো। তবে হ্যাঁ, বদলটা সবসময় দরকার, বদল অবশ্যম্ভাবী। এবং যাই হোক, আজকে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। দেখো, আমরা এর আগে তো অনেক কিছু বিষয় নিয়ে, তন্ত্রের অনেক গুচ্ছ বিষয় নিয়ে তুমি এখানে আলোচনা করেছি, যেগুলো সচরাচর অন্য কোথাও শোনা যায় না, অন্য কোথাও সেগুলো এত ডিটেলসে বলাও হয় না।
তো আজকে আমি একটু ভাবছি একটু স্পিরিচুয়াল পথ অবলম্বন করবো, একটু মাইথোলজি বেসিসের দিকে একটু যাই আমরা নাকি। আমি তোমাকে প্রথম প্রশ্ন করি, অ্যাজ এ তান্ত্রিক তুমি বা অ্যাজ এ সাধক, ধরো তন্ত্র বিষয়টায় আমরা দেখি যে বহু দেবদেবীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কেউ বলছে মা কালীর সাধক, কেউ বলছে মা তারার সাধক, কেউ বলছে আমি বগলামুখীর সাধক, কেউ বলছে আমি কামাখ্যা সাধক, কেউ কাল ভৈরব সাধক। তাহলে সাধারণ মানুষ কি করে বুঝবে সাধারণ মানুষ কাকে ডাকবে? তাহলে কি না রামকৃষ্ণের ওই যত মত তত পথের মতন হয়ে গেল? অ্যাকচুয়ালি দেখ, তন্ত্র মতে দশ মহাবিদ্যা নিয়ে চলে। তার মধ্যে ধর কালী আছে, তারা আছে, বগলা দেবী আছে, ছিন্নমস্তা আছে, দশ মহাবিদ্যা আছে, ধূমাবতী আছে। কিন্তু সাধারণ মানুষ যদি বলতে পারিস, তাহলে সাধারণ মানুষ কিন্তু এই যে রামকৃষ্ণের কথাটা বললি না, যে যত মত তত পথ, ওইটাই হওয়া উচিত। কারণ একটা মানুষের, আমাদের সনাতন ধর্মের সব থেকে সমস্যা কি বলতে, অনেক দেবদেবী। কি বলছি বুঝতে পেরেছিস তো? এবারে কার ধর কৃষ্ণ পছন্দ, কার ধর কালী পছন্দ, কার ধর শিব পছন্দ, কার ধর হনুমানজি পছন্দ, কার ধর নরসিংহদেব পছন্দ। তাহলে আমার মনে হয় যে যে যেটা পছন্দ করবে তার সেটাই পুজো করা উচিত। এগুলো তো সাকার রূপ সব। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু ওম, যেটা নিরাকার পরম ব্রহ্ম। একদম, যার কোনো কিছু রূপ নেই। তুই অ্যাকচুয়ালি এই কলিযুগে যদি মানে চোখের দ্বারা যদি কোনো ভগবান দেখতে পাস, সেটা হচ্ছে তুই সূর্যকে দেখতে পাবি, প্রতিদিন দেখতে পাস, তুই হনুমানজিকে দেখতে পাবি। আর হনুমান রূপকে স্বরূপকে দেখতে পাই। হ্যাঁ, মানে হনুমানজির রূপ তো দেখতে পাই, কিন্তু তুই কি মহাদেবকে দেখতে পাস না, কালীকে দেখতে পাস, বা আরো অনেক দেবতা আছে, আরো অনেক যে দেবতা আছে দেখতে তো পাস না। তাহলে অতএব কলিযুগে আমার মনে হয়, এখন তো ঘোরকলি চলছে, তা আমার যেটা মনে হয় যে যার যেটা পছন্দ হবে তার সেইটাকে নিয়েই থাকা ভালো। বুঝতে পেরেছি? রামকৃষ্ণদেবের তখনের কথা এখন কিন্তু সেটা সত্যি হচ্ছে, যত মত তত পথ। সিরিয়াস, মানে একদমই তাই, যত মত তত পথ। একদম। তুমি তো কাল ভৈরব সাধনা করেছো, আমরা প্রথম এপিসোডে কাল ভৈরবের সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আবার তুমি নিত্য মায়ের পুজো করো, তাহলে একই হবে এটাকে, তাহলে কি আমি দু নৌকায় পাইতে চলে বলবো? না, মা হচ্ছে জগৎ জননী, স্বয়ং প্রকৃতি, আর কাল ভৈরব হচ্ছে ওনার দ্বার রক্ষক। তাহলে মাকে যখন আমি ডাকবো, তার যদি দ্বার রক্ষক কাল ভৈরব হয়, তাহলে আমাকে মায়ের কাছে সে কি করে যেতে দেবে? নিশ্চয়ই যেতে দেবে না। তাহলে আগে তার সাধন করে নিতে হবে, তাহলে তাকে আমি আয়ত্তে করে নিলাম, তারপর তো মায়ের কাছে যাওয়ার প্রবেশ পথ। ওইটা হচ্ছে মায়ের কাছে যাওয়ার প্রবেশ পথ। কাল ভৈরবের সাধন করা মানে মায়ের কাছে যাওয়ার প্রবেশ পথ হয়ে গেল। এবং তুমি একটা কথা বলো, এই যে কাল ভৈরবের যে সাধনের কথা বলছো, তো খুব কঠিন সাধনা তো। বাবা, খুব কঠিন সাধনা। আগের বারেই আমি বলেছি যে এটা দু রকম ভাবে করা যায়। এক হচ্ছে নয় শ্মশানে, আর নয় হচ্ছে গৃহস্থ। তবে যারা নতুন অ্যাকচুয়ালি যারা নতুন সাধন পথে আসে, তাদের অ্যাকচুয়ালি গৃহস্থ ভাবেই সাধন করা উচিত। কারণ তাদের গুরুরা যদি শ্মশানে নিয়ে গিয়ে সাধন, সব গুরুরা তো পারে না, নিয়ে গিয়ে যদি তাদের শ্মশানের সাধন বা শ্মশানের যেসব মন্ত্রতন্ত্র আছে সেগুলো যদি তাদের শেখায়, তখন সেই শ্মশানে বসে কাল ভৈরব সাধন করাটা বেস্ট। না হলে কিন্তু গৃহস্থ বেস্ট। ঘরে যে কাল ভৈরব সাধন, আবার সব গুরুর কাছে তো থাকে না, সবাই করতেও পারে না। একদমই ঠিক। বুঝতে পারছি? আমার মনে হয়, আমি আমার বেঙ্গলের কথাই বলবো, আমি বেঙ্গলে আছি, বেঙ্গলের কথাই বলবো। আমাদের বেঙ্গলে যদি 100 তান্ত্রিক থাকে, 95 থেকে 97 খানা তান্ত্রিক কাল ভৈরব সাধন করেনি, কারণ তারা পায়নি, করেও নি। বুঝেছিস? এবারে কিছু মানুষ আছে যারা ভালো গুরুর সান্নিধ্য পেয়েছে, তারা, গুরুটা তো সবসময় লাগে, তার ম্যান্ডেটারি, ওটা গুরু ভালো চাই। আমি আমার প্রত্যেকটা শিষ্যকে কাল ভৈরব সাধন করিয়েছি, প্রত্যেকটা শিষ্য। আর তুই তো ওদের সঙ্গে মিশে, তুই তো জানিস। হ্যাঁ, তাহলে কাল ভৈরব প্রত্যেক তান্ত্রিকের প্রথম সাধন যদি জীবনে হওয়া উচিত, সেটা কাল ভৈরব সাধন। কারণ কাল ভৈরব সাধন মানে মানুষের ভয় কাটায়, ভীতি কাটায়। কারণ তন্ত্রে ভয় আর ভীতিটাই মেন। কেউ যদি তন্ত্রপথে এসে ভয় ভীতি পেয়ে যায়, তাহলে কিন্তু তার সাধন ভোজন হয় না। কাল ভৈরব সাধনা এইটার জন্যই করা উচিত। সব যেরকম গুরু পাবে সেরকম সাধন ভোজন। এই তন্ত্রটা, আমরা যে তন্ত্র মন্ত্র যে বলি, মন্ত্র তন্ত্র দুটো তো আলাদা অবশ্যই। তন্ত্র মতে মন্ত্রটা একটা অন্য পন্থা, অন্য একটা তাদের ট্র্যাডিশন আছে একটা।
তাদের বংশানুক্রম আছে। এই যে তন্ত্রের পথটা তো অনেক পূর্বকাল থেকেই মানে অবলম্বন করা হয়। আমি এক জায়গায় পড়েওছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু তন্ত্রের প্রতি মানে বিশ্বাস রাখতেন এবং তিনি নিজে অনেক একদম। বড় মাপের তন্ত্র সাধক ছিলেন। একদম 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 ঠিকই বলেছিস, ঠিকই শুনেছিস। এবং বললে এটা খুব ভুল হবে হয়তো, বা যারা আমায় গালাগালি করতেই পারে, যেটা আমি পড়েছিলাম যে উনি কিন্তু নিজে শাক্ত ছিলেন। হ্যাঁ, ছিলেনই তো। কিন্তু এই যে এখন যে ওইসব বইয়ের পৃষ্ঠা সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বেসিক্যালি। এটা অ্যাকচুয়ালি কি জানিস তো, দেখবি অনেকে দেখবি, আমি দেখেছি চোখে, মানে কত রকমের মাংস দিয়ে ওনার আহার সাজানো হবে। একদম একদম যুদ্ধে যেতে একদম। শ্রীকৃষ্ণ তো রাজা ছিল, শ্রীকৃষ্ণর কিন্তু মনুষ্য জন্ম হয়েছে, তাই না? একদমই তাই। এবং সেইটাকে জানতে গেলে তুই বেদ পড়ো, উপনিষদ পড়ো, সেখানে সবকিছু লেখা আছে। না দেখ, কৃষ্ণ ছোটবেলায় জন্মগ্রহণ করেছিল, বলছে মাখন খেত, সে তো সারা জীবন মাখন খায়নি। আর শ্রীকৃষ্ণ রাজা ছিল, সে একটা তরোয়াল নিয়ে 10 জনকে ধর মুন্ডু উড়িয়ে দিত, তা সেটা কি মাখন খেয়ে হতো তোর মনে হয়? তা সবকিছু জিনিসই লেখা আছে। যারা পড়ে না তারা অনেক কথা বলে, বা কিছু লোক মানে কিছু গোষ্ঠীর স্বার্থে যারা ধরো এখন অতিরিক্ত আর কি হরিভক্তি দেখায়, একদম জপের মালা করছে, আমার বিরক্ত লাগে। বিশ্বাস করার পর আমি অন ক্যামেরা বলছি, যারা দেখছেন আমি কারো ধর্মীয় ভাবে একটু আঘাত করছি না। এটা আপনার বিশ্বাস, ওটা আমার বিশ্বাস। আমার কোথাও অনেক সময় ভণ্ডামি লাগে। যে দীক্ষা, যে ধর্ম আমাকে বলছে, যে খুব অবাক হয়ে গেছিলাম আমি। ভাইফোঁটায় দিদির বাড়িতে গেছে, মানে বোনের বাড়িতে গেছে, বোন জল দিচ্ছে, বলছি না তুই তোর হাতে জল খাবো না। এটা কোথায় লেখা আছে? ঈশ্বর এই ভেদাভেদ করিয়েছে? কোনদিন এই কথা বলে গেছে? কোনদিন বলে গেছে ভাই ফোঁটার দিন বোনের হাতে জল খাবি না? কোনদিন বলে যায়? বলছে কেন রে? বলছে আমার অমঙ্গল হবে। ভাই ফোঁটার দিন যে বোন সকাল থেকে উপোস করছে, তার থেকে আমার বয়স্ক, তাহলে 50 বছর তখন বয়স, যে উপোস করছে তোর জন্য না খেয়ে, তুই আসবি বলে পায়েস রান্না করছিস, তুই তার হাতে পায়েস খাবি না? জল খেলেও তো তোর জাত চলে যাবে। ওরকম যার দরকার নেই ভাই জীবনে। এই করে করেই তো আমাদের আজকে সনাতন ধর্মের এই অবস্থা। এক্স্যাক্টলি তাই। সেই সময়কার সনাতন ধর্ম, আমি বলবো যে এখন মানে মানুষ কোথাও গিয়ে এত বেশি নেগেটিভ হয়ে পড়ছে প্রচন্ড পরিমাণে, কিছুই বিশ্বাস করে না। না না, তুমি ফেসবুক করে দেখো, সবাইতে গালাগালি। আরে বিশ্বাস করে না, থেকে সবথেকে বড় কথা জানিস তো, মানুষ যখন ঠেলায় পড়ে না, সে তখন ঠিক বিশ্বাস করবে, তখন দেখবি ঈশ্বরের শরণাপন্ন হয়ে গেছে। একদমই। তুমি যে বলছো না, আমি একটা ঘটনা বলি। এই আগের দিন একটা এপিসোড আপলোড করেছিলাম, আপনারাও দেখুন। এটা অয়নদার সাথে একটা এপিসোড ছিল আমার এতে। তো অয়নদার সেখানে আইএসআই কথাটা উল্লেখ করেছে, যে আইএসআই এর প্রিপারেশন নিচ্ছিলাম। আমি হেসে ফেলেছি, ঠিক আছে? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউটের ব্যাপারটা আমি মাথায় নিইনি। আমি আইএসআই বলতে হেসে ফেলেছি। সেটা নিয়ে কয়েকজন কমেন্ট করেছে, বলছে অশিক্ষিত আইএসআই জানে। আর যে বলছে 10 টাইম শিক্ষিত। ঠিক আছে, আমি একটা ক্যালকুলেট করে অ্যাডভোকেট। তুই হয়তো তোর সময় আছে, তুই ওই টাইমটা পাস বলে কমেন্টটা করে বেড়াচ্ছিস। তাহলে তো ওর যোগ্যতা থাকলে তার একটা যোগ্যতাই নেই তো। ওর যোগ্যতা ওইটুকুই, ওই যোগ্যতা আছে বলে চ্যানেল না করে ও কমেন্ট। ওর যেটা যোগ্যতা সেটা ওখানে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটাও কিন্তু ওই কর্মফল করে তুমি দেখো। হ্যাঁ, সকলের কর্মফল লেখা আছে, কে কেমন করবে, কার কি হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তন্ত্র নিয়ে তোমার সাথে তো তন্ত্র নিয়ে আমি এত আলোচনা করেছি বিষয়টা, আজকে খুব ক্যাজুয়াল এপিসোডে যাবো। দেখো, ক্যাজুয়াল মানে তো এমন না যে এখানে আমরা এখন যোগ করতে যাবো। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা দেবতার মতো নাচও জানি না। হ্যাঁ, ধরো আমি যে বলছিলাম না, অডিয়েন্সে কিছু প্রশ্ন আছে। বল। আমাকে কয়েকজন কোয়েশ্চেন করেছে। একটা মেয়ে আছে, ঠিক আছে, তার গায়ে গলায় হঠাৎ আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, পায়ে কামড়ের দাগ, গলায় কামড়ের দাগ, কামড় বসানো। কামড় বসানো মানে মানে দাঁতের দাগ পাচ্ছে কি, বা এমনি ধর অ্যাকচুয়ালি প্রেত যদি কামড়ায় সেটা কিন্তু দাঁত বুঝতে পারবে না, কিন্তু কালো স্পট হয়ে যাবে, কালো আর লাল। একদম একদম, যেটা হচ্ছে ওই ফোসকা পড়ে গেলে যেরকম কালার হয় সেরকম কালার হবে। আর আঁচড় তো প্রেতেরই হয়, তার মানে প্রেত আঁচড়াচ্ছে। দেখো, প্রেত কি চালনা করলে তবেই আসে? একদম। নিজে থেকে আসবে না, নিজে থেকে প্রেত আসলে তাকে ধরবে, নিজে থেকে প্রেত আসলে তাকে ধরবে, আর চালনা করলে তাকে প্রেত ধরবে না। ওই কামড়াবে, আঁচড়াবে, এগুলো মানে ও আর শরীরে ঢুকবে না। তাহলে মানুষ প্রেত চালন করে, ও একজনের শরীরের ভিতরে একটা অন্য আত্মায় প্রবেশ করাচ্ছে। হ্যাঁ, কি পাচ্ছে করে? কি তার হয়তো কোনো শত্রুতা আছে, শত্রুতা অনর্থ বগলমুখী আছে। সেটা শত্রুতা আছে,
তাকে ক্ষতি করবে। আচ্ছা, কি বলছি বুঝতে পারছি, শত্রুতা আছে, তাকে ক্ষতি করবে, তার জন্য তো প্রেত চালানো হয়। কিন্তু আমার একটা কথা বলো, এই যে বগলামুখী কবচ বা এই শিবের কবচ, হনুমানজির কবচ, হ্যাঁ, বা দক্ষিণা কালী কবচ, ওগুলো করে কবচ, হ্যাঁ এগুলো অনেক সময় থাকতে থাকতে দেখেছি এরা কিন্তু অ্যাটাক করে, ভূতের অ্যাটাক থাকে। হ্যাঁ করে। কি করে করে, যদি কবচটা অথেন্টিক না হয়, অথেন্টিক হলে তার 100 মিটার গায়ের কাছে আসবে না। এবারে যদি কেউ ভেবে থাকে এই কবচ 2-5 হাজারে হবে, তাহলে ওই এন্টিটি অ্যাটাক করবে। হয়ও না। না না, কোনো কবচই ওইভাবে হয় না। এবং একটা কথা বলো যে শত্রু দমনের ক্ষেত্রে শুধুই কি বগলামুখী? না, সেটা স্পেসিফিক শুধু বগলমুখী হয় না। যেমন হচ্ছে দেখবি একটা মহাকালী বা ভদ্রকালীর একটা কবচ হয়, সেটা শত্রু দমনের জন্য বগলামুখী দেবীর থেকে আরো ভালো, আরো ভালো, আরো কুইক কাজ করে। বগলামুখী দেবীর শত্রু দমনে কি হয়, শত্রু তোর দিকে চোখ তুলে তাকাতে পারে, ধর তোর ক্ষতি করার চেষ্টা করছে, ধর তুই বগলামুখীর কবচ নিয়ে রেখেছিস, হ্যাঁ, তাহলে কি হবে, শত্রু কি করে সেখানে তোকে আটকে দেবে বা তোর প্রতি ক্ষতি করার চিন্তা ভাবনা করবে না। কিন্তু ভদ্রকালী দেবীর যদি সেই প্রোটেকশন কবচ বা ওই কবচ যদি করা হয়, সেখানে কি হয়, তোকে ওরা যদি অ্যাটাক করে তার পাল্টা কাউন্টার তারা পাবে। কি বলছি বুঝতে পেরেছিস, মানে তোর ক্ষতি করতে চাইলে তার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেটা বগলামুখী দেবীর হয় না। কিন্তু কোনো প্রেতকে যদি কাজে পাঠাই, সে যদি বাধাপ্রাপ্ত হয় কোথাও, প্রেত ওরম কবচ থাকলে প্রেত যাবেই না। ধরো সাধারণ কোনো বাড়িতে কবচ ছাড়াই হ্যাঁ, প্রেত পাঠানো হয়েছে কোনো কিছু জন্য, প্রেত চালান করা হয়েছে হুম, বাড়ির উপর, বাড়ির উপরে তো করা যায়, হ্যাঁ, তখন 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 বাস্তুটার ক্ষতি হবে। বাস্তব ক্ষতি হয়, তখন বাকিদের কারো ক্ষতি হবে না 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 না, হ্যাঁ ক্ষতি হবে। কোথায়, যদি কোনো কারো যদি জন্ম ছক বা সে যদি কোনো জায়গা থেকে উইক থাকে, সেখানে তার ক্ষতি হবে, ঠিক আছে, না হলে ক্ষতি হয় না, ওই বাস্তুর ক্ষতি হবে। প্রেত ছাড়া মানুষ করে কেন? দেখ, বিভিন্ন লোকের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, অনেকের কারো উপরে রাগ, তার জন্য করে। অনেকে চায় তাকে পুরো বরবাদ করে দেবে, তার জন্য করে। অনেকে কি করে, তার কষ্ট হবে, আমার ভালো লাগবে, তার জন্য করে। মেন তুই বলতে পারিস আকসা আকসি হিংসা, তার জন্যই করে। মানুষের জীবনে তাহলে ওই স্মরণীয় কি কখনো যাবে না? না, যাবে না কেন, যাবে না কেন, নিশ্চয়ই যাবে, হয়তো সময় লাগবে। হ্যাঁ। এই যে শক্তির বিভিন্ন রকমের পীঠ আছে, 52টা পীঠ, তাই তো? 51টা পীঠ, 52টাই অ্যাকচুয়ালি তারাপীঠটাকে নিয়ে। তারাপীঠটা তো তারাপীঠ তো পীঠ নয়, মহাপীঠ। মহাপীঠ, হ্যাঁ। হ্যাঁ, তো এই যে বিভিন্ন বিভিন্ন যে মন্দির, বিভিন্ন জায়গার যে আচার উপাচার, কারণ তোমার প্রয়োগ করার স্টাইল একরকম, অন্যজনের প্রয়োগ করার স্টাইলটা আরেক রকম, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কি করে বুঝবো? না, এই দেখ, তুমি যেভাবে শিখেছো, এটা যেমন হচ্ছে আমাদের অঘোরের প্রয়োগ পদ্ধতি পুরো আলাদা। তুই যদি কৌলোতে যাস, তাদের প্রয়োগ পদ্ধতি আলাদা। কিন্তু সর্ববেস্ট হচ্ছে অঘোরে। অঘোরের প্রয়োগ হচ্ছে মানে একটাও মিস হবে না। তন্ত্রের মধ্যে তো কোনো শুনতে পাইনি, জাস্ট ঠোঁট নয়। একদম, তন্ত্রের প্রয়োগ মানে হচ্ছে কেউ শুনতে পাবে না। তুমি এই যে বলো গলায় পরে দেখো যে নাদিটা, ওটা খুব পাওয়ারফুল, প্রচুর পাওয়ার। এরকম এই দেখ, এই নাদির এই একটা পিঠ, এই একটা পিঠ, এটা হচ্ছে ভালোর জন্য, এটা হচ্ছে খারাপের জন্য। এই নাদি দিয়ে হচ্ছে আমরা যে কোনো দেবীকে বা যে কোনো দেবতাকে যখন এই নাদি আদেশ করবো, তারা সেই হোমেতে আসতে বাধ্য। আচ্ছা, ধর আমার মনে হচ্ছে আমি আজকে কালীর প্রয়োগ করব, তা আমি এই নাদি বাজাবো, মানে ওই পদ্ধতি আছে আহ্বান করার জন্য, এইটা হচ্ছে বেস্ট। মানে মা সেইটা, মানে অনেকের ফলস হয়ে যাবে ক্রিয়া, কিন্তু আমাদের কোনো ফলস হবে না, আমাদের প্রয়োগ লাগবেই। এই পদ্ধতি তো আলাদা প্রণাম করা, হ্যাঁ, সব আলাদা। নাথ সম্প্রদায়ের নাদি আদেশ, হ্যাঁ, এসব বিভিন্ন রকম আদেশ আছে, বিভিন্ন রকম জিনিস আছে, সেভাবে করতে হয়। নাথ সম্প্রদায় একটা আদি সম্প্রদায়। হ্যাঁ, শিবের মহাদেবের তো সম্প্রদায়। নাথ সম্প্রদায় হচ্ছে গুরু মৎস্যেন্দ্রনাথজি, গুরু গোরখনাথজি, নবনাথ নিয়ে হচ্ছে নাথ সম্প্রদায়। অনেক আদি, মানে এটা পুরো ডাইরেক্ট মহাদেবের সঙ্গে কানেক্টেড, কারণ যেখানে তন্ত্র মহাদেবের সঙ্গে কানেক্টেড, তা নাথ সম্প্রদায়টাও পুরো মহাদেবের সঙ্গেই কানেক্টেড। বাকিগুলোদের পদ্ধতি আলাদা, আমাদের পদ্ধতি হচ্ছে একদম মানে জেনুইন পদ্ধতি, রাখবেই একদম। আমরা যদি কোনো কাজ যদি মনে করি এটা করে দেবো, তো করে দেবোই। মানুষকে তো ভরসা রাখতে হবে, একদম।
মানুষের জীবনে এখন ভরসা বড়ই অভাব। একদম। যে আজকে বলবে হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে, কালকে শাটার করে দিতে পারলেই ভালো, না করে দিতে পারলেই তুমি খারাপ। যেটা হবে তো নেবো, যেটা হবে না তো নেবো না। সব কাজ কিন্তু লাভও নেই, সবাই কি লাভ আছে? সস্তা করে কোনো লাভ নেই। না না না। তারপরে একটা ঘটনা শুনি তোমার থেকে আজকে, প্রত্যেকবারের মতোই। 2025-এরই তোকে ডিসেম্বরের ঘটনা বলছি। হঠাৎ আমাকে একজন ফোন করছে কদিন ধরে। আমি তখন তো কাজের খুব চাপ চলছে, ধরিনি। হঠাৎ আমাকে কল করেছে, আমি দুপুরবেলা হঠাৎ ওনাকে কল করেছি। কল করতে ধরতে বলছে, হ্যাঁ আপনাকে অনেকবার ধরে ফোন করছিলাম। তাহলে হ্যাঁ কি হয়েছে? বলছে আমরা একটু দেখা করতে চাই। আমি বলছি হ্যাঁ আসুন। বাড়িতে এলো। তো এলো ওরা প্রায় 6-7 জন এলো, তার সঙ্গে একটা ছোট বাচ্চা ফুটফুটে মেয়ে এলো। কি সুন্দর দেখতে বাচ্চা হয়ে। হ্যাঁ, ওদের বাড়ি গার্ডেন নিচ্ছে। এলো, এসে আমাকে বলছে আরে ও এসছে, ওর তো ভৌতিক কিছু ব্যাপার আছে। আমি দেখেই বলছি, তো কান্নাকাটি লেগে গেল। মেয়েটা ঘুমোতো না, মাকে মারতো, পিশাচে ওকে আঁচড়াতো। ওইটুকু বাচ্চা হয়েছে? একটা 4 বছরের মেয়ে, ওকে চালান করা হয়েছিল, পিশাচ চালান। আমি তো শুনে ওরা কান্নাকাটি। এবারে আমি বললাম ঠিক আছে, আমি 2 দিন পরে তোমাকে ফোন করবো। এবারে ওই বাচ্চাটা দেখে না, আমি সেদিনকে ওরা চলে গেল, আমি 2 দিন পরে বলেছি, আমার না নিজের রাতটা অস্বস্তি বোধ হচ্ছে। আমি রাতে উঠে মন্দিরে এলাম, এসে ওই বাচ্চাটা সম্পর্কে দেখলাম। পরের দিন সকালবেলায় ফোন করেছি, আইলি 2 দিনের মধ্যে ওকে ঠিক করুন, নইলে কিন্তু আপনার মেয়ে বাঁচবে না। তা সেরকমই কন্ডিশন হয়ে গেছিল। তা ওরা যথারীতি সবকিছু জোগাড়জান্তি করলো। আমি ওনার বাড়িতে গেলাম। বাড়িতে যখন গেছি, বাচ্চাটা এত শান্ত, সে মানে অশান্ত হয়ে উঠেছে, মানে ধারণার বাইরে, বুঝতে পারিস তো। তা আমি ওকে বললাম, এবার হোমযজ্ঞ শুরু করলাম। আমি ওকে বললাম যে সাইডে বসছে না, স্থির হয়ে বসে থাকতে পারছে না। আমি তো কাটান করছি। এবারে প্রেতটাকে, পিশাচটাকে কি করেছে, একটা থ্যাঙ্কফুল পিশাচটা ওর শরীরে ঢোকেনি, কিন্তু ওর সঙ্গে অনেক কিছু করেছে, বুঝতে পেরেছি। শরীরে না ঢুকে ওরকম কিছু অনেক কিছু করেছে, অনেক কিছু। তা হওয়ার পর চোখ ফোক উল্টে যেত, হ্যাঁ মানে বিশাল ভয়ঙ্কর ব্যাপার। তা তারপরে ওর বাড়িতে যেখানে ওই জিনিসটা করা হয়েছিল, মানে পোঁতা হয়েছিল, চালান করলে তো অ্যাকচুয়ালি সেটা ইন্ডিকেশন দেয়। সেই যেটা পোঁতা হয়েছিল, সেই পোঁতাটাতে কি করলাম, সবকিছু কাজকর্ম করে নষ্ট করলো। ওটা তুমি খুঁজে বার করলে? একদম নষ্ট করে সেখানে সবকিছু পোঁতাপতি করে দিলাম। এবার পোঁতাপতি আমার শিষ্য করলো, ওর অনেক এফেক্ট হয়েছে, বুঝতে পেরেছিস। শিষ্য মানে শুভ করলো আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওর অনেক কিছু এফেক্টও হয়েছে। এখানে একটু বলে রাখি, শুভ হচ্ছে আমাদের ভাইয়ের মতন একদম, প্রণবদার শিষ্য, এবং প্রত্যেকটা পডকাস্টেও আসে। গুরুর প্রতি যে একটা নিষ্ঠা বা ভক্তি, এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি খুব কম দেখেছি, এবং এটা থাকা দরকার। সে শিষ্য কোন দিকে যাবে না যাবে, সেই যে গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি যে একটা অটুট ভরসা, সেইটা ওই ছেলেটার মধ্যে আমি কিন্তু দেখেছি। আপনাদের উদ্দেশ্যেই বলছি। এবং যারা চান যে নিজের জীবনে আমি কি করবো কিছু বুঝতে পারছি না, যদি কেউ গুরু থাকে শুধু তার কথা শুনলেই হবে, আর কিচ্ছু হবে না। মানে আপনারা সেই পথে হাঁটলেই হবে। গুরু আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। একদম। এবং শুভ এইটার একটা খুব জলজান্ত উদাহরণ। একদম একদম, ও আমার সব কথা শুনে, দেখেছিস। সেটা নিয়ম করে আজও মায়ের মন্দিরে মায়ের শাড়ি পরানো, মন্দির পরিষ্কার করা, একদম একদম সবকিছু করে। তো শুভর জন্য একটা অনেক অনেক মানে ভালোবাসা রইলো আমার তরফ থেকে। যাই হোক, আমরা ঘটনায় ফিরি। এবারে শুভ কাজকর্ম করার পর ওর শরীর অনেকটা অসুস্থ হলো। তা হওয়ার পরে এবারে যে চালান করেছে, যে ব্যক্তিটা ওর ফ্যামিলির লোক চালান করেছে, সে তো আর মানে তার জায়গাটাকে না পুরো আমি বন্ধন করে দিয়েছি, বুঝলি তো। আর প্রেত তো ঢুকতে পারছে না। এবারে রীতিমতো ওদের বাড়িতে কি হয়, ডাকাডাকি শুরু করতো বাইরে থেকে। ওর মেয়েকে ডাকতো, উত্তপ্ত করতো, কিন্তু ভেতরে ঢুকতে পারতো না। বাড়ির ভেতরে ঢুকতে পারতো না, ওকে বাইরে ডাকার চেষ্টা করতো। এবারে তারপরে কি হলো, আমাকে একদিন ফোন করলো, বললো এরকম আইল কিচ্ছু হবে না। কদিন ডেকেছে? বলছে 2 দিন। আরে কাল থেকে দেখবেন আর ডাকবে না, কারণ আমি যে বন্ধনটা করে এসেছি, ও তো প্রথম ঢুকতে পারবে না, দ্বিতীয় হচ্ছে ও রেজুলেন্সে 3 দিনের মাথায় ওকে ছিটকে দেবে, আর সেটাই করেছে। আজকে বাচ্চাটাই আগের সপ্তাহতেই এসেছিল আমার বাড়িতে, ফুটফুটে এবং কি সুন্দর। তোকে একদিন দেখাবো ওই বাচ্চাটাকে। কোনদিন যদি তুই বাড়িতে থাকিস, সে সময় যদি আসে, এত ভালো, এখন সুস্থ পুরো একদম। কে চালনা করেছিল? ওর ফ্যামিলির লোক। প্রতিহিংসা মানে তার বাচ্চা নেই, এর আছে,
বিষয়টা হয়ে গেছে কি জানিস তো, একটা সময় মানে বাচ্চা মেয়েটার বাবা যখন বিয়ে করেনি তখন ওদের ফ্যামিলি তাদেরকে দেখভাল করতে হয়। এবারে বিয়ে হয়ে যাওয়ার পর তো যথারীতি দেখাটা কমে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তার বাচ্চা হওয়ার পর তো আরো কমে গেছে। এইটা তাদের রাগ, এই রাগের কারণে এইটা করা। এই বাচ্চা বলতে মনে পড়ে গেল, কয়েকদিন আগে একটা কল এসেছিল, বড়দা মনে আছে? একজন, আমি একদম নাম করার দরকার নেই, আমি আমাদের কাছে তো ফোন আসে, অনেক ক্রিয়ার জন্য ফোন আসে, ভালো খারাপ সমস্ত কাজের জন্যই কল আসে, যে আমরা কোনটা করব কোনটা করব না সেটার উপর আমাদের সিদ্ধান্ত ডিপেন্ড করে। কারণ হ্যাঁ, অনেক সময় হয় কি, আমি কাউকে প্রতিহিংসা নিতে যাচ্ছি, সেখানে অনেক কারণ আছে, সে আমার অনেক কিছু করেছে আগে, একদম তো অনেক ক্ষতি করেছে, তার বদলে আমি প্রতিহিংসা পড়ানো হয়ে তার কিছু করছি ক্ষতি, তার করব, তার বাচ্চার কেন করবো? হ্যাঁ একদম। কয়েকদিন একটি কল আসে আমার কাছে, যখনই কল আসে আমাকে যদি কিছু বলে, তো আমি অথেন্টিক কারণ বললে যে কোনো কাজ অনুযায়ী আমি নাম্বার দিয়ে দিই। আমাকে অনেকেই আপনারা ফোন করেন যে কোথায় যাব, কিভাবে কার কাছে ক্রিয়া করাবো, কোথায় গেলে ঠকবো না, কারণ তন্ত্রটা এখন একটা লোক ঠকানোর বিশেষ হয়ে গেছে। সেরকমই আমার কাছে মোটামুটি দিনে সবসময় ফোন আসতে থাকে, সেরকম একটা ফোন আসে, হ্যাঁ বলুন, এই ভদ্রলোকের গলা, হ্যাঁ হ্যালো, আমি এরকম কাজ করাতে চাই। তুই বললে বুঝতে পারবে কোনটা বলছি। কাজ করাতে চাই, এরকম আমার অনেক ক্ষতি হয়েছে আগে, এরকম আমি করেছে। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার? সে আমাকে পুরো এ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, এই করেছে সেই করেছে, করে বললো যে 3 জন ব্যক্তি আছে, 3 জনের এই করতে হবে। মানে ছবি পাঠাচ্ছে, 2টো লোকের ছবি পাঠাচ্ছে এবং একটা বাচ্চার ছবি পাঠাচ্ছে। একদম একদম একদম। এবং উই হ্যাভ জয়েন্টলি ডিসাইডেড, আমরা মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিই যখন বাচ্চাটাকে দেখি, যে ভাই যত যাই হয়ে যাক, বাচ্চাটার উপরে ক্রিয়া করবো। আমি প্রথমেই তোকে মুখের উপরে বলে দিয়েছিলাম যে ওদের দুজনের করলেও কিন্তু আমি বাচ্চার উপরে ক্রিয়া করবো। একদমই, আমি মানে বললাম ভাই বাচ্চাটার ছবি কেন দিয়েছে? আমরা প্রথমে যখন বাচ্চাটার কথা বলতে গেছি, দিদিবার বলছে না, ওর সব শেষ করে দিতে হবে। এতটা নিচে মানুষ কিভাবে নেমে যাবে বুঝি, আমরা নিলাম না কাজটা, যে প্রয়োজন নেই। আমরা তন্ত্র কাজ করছি মানে, ক্রিয়া করছি মানে এই নয় যে নিজেকে পুরোটা বিকিয়ে দিয়েছি বা এই অসৎ কাজগুলোকে করব। তিনি ভাবলেন আমরা হয়তো কাজটা করতেই পারবো। একদম একদম, সেটা ওনার ভাবনা, ওনার উপরে ছেড়ে দে। কিন্তু দিন শেষে তো মাকে আমরা ডাকি, মায়ের আরাধনা করি, পুজো করি। উনি ছাড়তো না, যদি করতাম। কি মিষ্টি মেয়ে না? আমি, তুমি বলছো যখন কথাটা, আমার ওই মানে সঙ্গে সঙ্গে আমার মেয়েটার কথা মনে, সেম প্রেত চালানের কথাই বলেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস। কতটা যন্ত্রণা পায় বলতো, কি ভীষণ কষ্ট, কি ভীষণ, মানে লোকটা নিজেকে হাই প্রোফাইলও বলেছিল, এরকম একটা কিছু বলেছিল। যাই হোক, প্রচন্ড হাই প্রোফাইল লোক, প্রচন্ড হাই প্রোফাইল। তো দেখো, মানে মানুষ কে বড় কে ছোট না, এগুলো সব শিক্ষার উপর ডিপেন্ড করে। সে তার কথা শুনে শিক্ষা, ফ্যামিলি, সংস্কৃতি, একদম একদম এটা ডিপেন্ড করে যে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো, দ্য ওয়ে অফ টকিং, বাট সেইটা ডিপেন্ড করবে। আজকে একটা রিক্সাওয়ালা, তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে পারি না, না না, ঠিক আছে? অনেকে দেখবে প্রচুর ধ্যান, মানে সারাদিন ধরে ঠাকুরের নাম করে যাচ্ছে, ঈশ্বর নাম করে যাচ্ছে, রুমাল চাপা দিয়ে এরকম করে যাচ্ছে, কিন্তু তুমি দেখো তার জীবনে অভাবে ভর্তি। একদম অভাব, মানে ওর থেকে বড় ভিখারি কেউ নেই, কেউ নেই। কিন্তু ধরো একটা লোক, সে তো ঠাকুরকে ডাকেই না, ঈশ্বরকে ডাকেই না, শুধু নিজের কর্মটা করে যাচ্ছে। তারা আবার দেখো প্রচুর প্রতিপত্তি, লাভ, যশ। আরে কর্ম করছে, অন্তরে ঈশ্বরকে রেখেছে, তাহলে ব্যাস। এই জিনিসটা মানে আমি চোখের সামনে আপনাদেরকেও বলছি যে হ্যাঁ, অবশ্যই তান্ত্রিকদের কাছে আসুন। যারা ক্রিয়া মার্গের লোক, তারা ক্রিয়া করার জন্যই বসে আছে। বশীকরণ, শর্ট কর্ম, মারণ, উচ্চাটন, এই ইচ অ্যান্ড এভরিথিং, যা যা কর্ম হয় বা যা যা ক্রিয়া হয়, তাহলে একটু ভেবে করুন যে আপনি যদি এটা করেন, সত্যি কি এটা আপনার খাতায় কি সেই পুণ্যটা উঠছে, তাই না? তবে আর একটা জিনিস বলি, তন্ত্র ক্রিয়া এমন লোকের কাছেই করুন। দেখ, মার্কেটে প্রচুর তান্ত্রিক আছে, এমন লোকের কাছেই করুন যারা ক্রিয়াটাই করে। হ্যাঁ, ওই তন্ত্রের নামে পুজো পাঠ করছে, তা বলে সে বিশাল ক্রিয়া মার্গের লোক তা নয়, কিন্তু একদমই তাই। ক্রিয়াটা জানে সেরাম লোকের কাছে যান, এবং যে ক্রিয়াটাই করে। এক্স্যাক্টলি। এবং আমরা এটা বলছি না যে, মানে আমি এটা কখনোই বলছি যে শুধু প্রণবদার কাছেই আসুন, না। আপনারা, আমরা কখনো এটা বলতে পারি না যে, আমিও বলতে পারি যে প্রণবদা একমাত্র অথেন্টিক। একদম অথেন্টিক অনেকেই আছে, আপনারা তাদেরকে পান না কেন জানো? দেখুন, প্রণবদা আজকে আমার চ্যানেল ছাড়া অন্য কোনো পডকাস্টের চ্যানেলে বসেনি আছে, কিন্তু প্রণবদার কাছে কল আসে বসার জন্য, অফার পায়, ফোন আসে, বসো পডকাস্টে, বসেনি। কারণ, এবং আমি আপনাদেরকে অন ক্যামেরা বলছি, প্রণবদার কোনো চেম্বার নেই, না। প্রণবদার কোনো চেম্বার নেই, এটা আমার চেম্বার, আমার মন্দির। এটা খুব আমাকে ভালো লাগে, যেটা যে মানুষটা
মানে আজকে চাইলে পডকাস্ট, এতগুলো পডকাস্ট হয়েছে, উনি 10 জায়গায় 10টা শাখা খুলতে পারতেন কলকাতার মতন জায়গায়, কিন্তু কোনোদিন এগুলো করেন। তো সেই জন্যই প্রণব দাসকে আমি, প্রণব দাস প্রত্যেকটা এপিসোড আমি আলাদা করে ট্রিটমেন্ট করি। আমি প্রত্যেক মাসে আমি নিজে ফোন করে রাখি, দাদা একদিন আসো, একদিন বসি। তো সেখানে আপনারা কোথায় যাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখছেন যে একজন হাঁটছে 4টে বডিগার্ড নিয়ে, তার মানে সে বিশাল বড় তান্ত্রিক, সেটা নয়। নয়, বডিগার্ড নিয়ে ঘুরছে মানে নিশ্চয়ই কোনো ঘোড়ালা আছে। গোটা গালা আছে, একদম মার খাবে না কিন্তু। হ্যাঁ, এরকম নিশ্চয়ই দেখবেন, সেরকম আছে ব্যাপার। দেখা যায় এরকম। এই আগের দিনেই রানাদা পডকাস্ট করে গেল, রানাদার সাথে কথা হচ্ছে সব নিয়ে, যে আলটিমেটলি যে মানুষ তো বুঝতে পারে না মানুষ কোথায় যাবে, হ্যাঁ, ভুল জায়গায় চলে যায়। আর সস্তা, এইটা একটা খুব ভালো টপিক আগের দিন আলোচনা করেছি। তুমি দেখবে দাদা এত টাকা তো নেই, সস্তায় তো হয় না তন্ত্র। মানুষ তো এটাই মনে করে যে খুব সহজলভ্য একটা বিষয়। আজকে যে জিনিসগুলো লাগে, যে ক্রিয়ার সরঞ্জামে যে জিনিসগুলো লাগে, সেগুলোই তো গুচ্ছ, সেগুলো তো রেয়ার, সেগুলো তো পাওয়াও যায় না সব। হ্যাঁ, কোথা থেকে পাবে ওগুলো? আর কেউ ফ্রিও তো দেবে না। না। গুচ্ছ জিনিস, অ্যান্টিক জিনিস, সেগুলো কিনতে গেলে দাম দিয়েই কিনতে হয়। প্রচুর দাম। তাহলে আমি যখন দাম দিয়ে কিনবো, ক্রিয়াটা যখন করবো, আমাকে তো সেই মূল্য না পেলে আমি কিভাবে কোত্থেকে করবে? কোত্থেকে করবো? করা যায় এরকম ভাবে নাকি? তাহলে ওইভাবে তো সম্ভব না। এবং এই জিনিসগুলো না, মানে আমি ভাবি যে মানুষেরও বোঝা উচিত যে ফোন করে যে ডাক্তারের কাছে তুমি যদি অপারেশন করতে যাও, তার দিক থেকে উদ্দেশ্যে একটা কথা যে হ্যাঁ এখন 1 টাকা দেবো, পরে 1 টাকা দেবো, কেন রে ভাই? তুই ডাক্তারের কাছে অপারেশন টেবিলে গিয়ে বলতে পারবি বলতে যে আমি এখন এই টাকাটা দিচ্ছি, কাল পরে এই টাকাটা দেবো? হয়। হ্যাঁ, এবারে আপনারা বলবেন যে যারা সাধনা করে তারা টাকা পয়সা নেয় না। আরে বাবা, মানুষের তো সময়ের দাম আছে। তুমি আজকে তাকে, সে যখন একটা তোমার হয়ে ক্রিয়া করবে, তার একটা তান্ত্রিকের শরীরে যে এফেক্টটা লাগে, মানুষ তো বোঝে না। না, আমি দেখেছি, বিশ্বাস করুন, আমাদের আমি গেছি প্রণবদার সঙ্গে, প্রণবদার যখন তারাপীঠে কাজ হয়, আমি মাঝে মাঝেই যাই, প্রায়ই যাই, যে আমি যাবো। তো আমি দেখেছি লোকটা কাজ করার আগে আমার সঙ্গে সারাক্ষণ হেসে, আমি একচুয়ালি তো ছোট থেকে একসাথে বড় হয়েছি, এবং আমাদের বন্ধুর মতো রিলেশন, দাদা ভাইয়ের রিলেশন, আমরা গল্প টল্প করি, হাসি মজা করি, কিন্তু কাজ করে সে লোকটা একটা দাঁতে কণাও কাটতে পারে না। আমি রাত্রেবেলা রান্না করিয়ে রাখি, বলির মাংস হয় যেগুলো, বলির প্রসাদ রেডি করে রাখি, রান্না করিয়ে রাখি, কোনো খেতে পারে না, এসে দেখি চুপচাপ শুয়ে পড়ে। তো সেই শরীরে এনার্জিটা লাগে, এবং সেটা আপনাদেরও বোঝা উচিত যে সবকিছু সহজলভ্য পৃথিবীতে নয়। প্রণব দা, যেটা হচ্ছে যে আমাকে কয়েকজন কোয়েশ্চেন করেছিল, বলছিলাম ঠিক আছে, একটা কোয়েশ্চেন এসছে এরকম যে মানে তার মনে হচ্ছে যে তার নিজের বাস্তবে কোনো প্রবলেম আছে, লেজিটিমেট কি প্রবলেম আছে খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না, ঠিক আছে, দিক অবস্থান ঠিকঠাকই আছে, তাও থেকে যেন মনে হচ্ছে কিছু নেই। কেন এরকম হয়? এই দেখ, দুটো পদ্ধতি বলছি। একটা হচ্ছে যদি কেউ ক্রিয়া করে বাস্তু নষ্ট হয়, সেইটা কিভাবে বুঝবে যে এটা ক্রিয়ার দ্বারা এরকম ভাবে হয়েছে। আর একটা হচ্ছে যদি অটোমেটিক বাস্তু নষ্ট হয়। দুটো পদ্ধতিতে দু রকম ভাবে বুঝতে পারবে। ক্রিয়া করলে তার বাস্তুর এফেক্ট হয়েছে, সেটা বুঝবে কি করে? তাকে একটা পিতলের ঘটি কিনতে হবে, হলো পিতল বা সে তামারও কিনতে পারে। কিনে তাকে নর্মাল যে জল হয়, সে জল তাকে দিতে হবে। দেওয়া হলো, দেওয়া হওয়ার পর ওতে দিতে হবে হচ্ছে একটু অগুরু, আর একটু গোলাপ জল, আর এক টুকরো কর্পূর ওতে দিল। দিয়ে হচ্ছে আর একটা হচ্ছে কাঁচা পাতি লেবু ঢুকিয়ে দেবে। দিয়ে হচ্ছে কালো কাপড় দিয়ে হচ্ছে ওইটাকে দিয়ে, আর হচ্ছে সুতো দিয়ে বেঁধে দেবে। দিয়ে ঈশান করে 2 দিন রেখে দেবে। আচ্ছা, হলো, খোলার পরে ওটা যখন খুলবে, খোলার পরে যদি জলটা হলুদ বা লাল হয়ে যায়, তার মানে তন্ত্রক্রিয়া হয়েছে। আর যদি নর্মাল সাদাই থাকে, তার মানে হচ্ছে বাস্তুতে তন্ত্র দ্বারা কোনো ক্ষতি হয়। আচ্ছা, এবারে তন্ত্র ছাড়া যদি বাস্তুর ক্ষতি হয়, সেটা কিভাবে বুঝবে? এটা লাল শালু কিনবে। হলো, লাল শালু কিনে সেই শালুটাকে হচ্ছে ধুতে হবে, এমন ভাবেই ধুতে হবে যাতে ওই লাল যে শালুটা ধোয়ার পর একটা লাল রং ওঠে, সেই লাল রংটা যাতে উঠে যায়। আচ্ছা, হলো, একটা সময়ের পর উঠে যায়, ওটাকে বেশ 4 বার 5 বার 6 বার 7 বার ঘষতে হবে, উঠে গেল। এবারে ওই শালুটাকে নিয়ে ছাদেতে একটা কাঁচের পাত্রতে নুন দিতে হবে। নুন দিয়ে হচ্ছে তার উপরে ওই লাল শালুটাকে দিয়ে আর হচ্ছে রেখে দিতে হবে। কখন রাখবে? রাত্রিবেলা, মানে সূর্য অস্ত যাবে, চাঁদ উঠবে, চন্দ্র উঠবে, সেই সময় ওইটাকে বসাতে হবে। আর সকালবেলা সূর্য ওঠার আগে ওইটাকে তুলে নিতে হবে। নুনটা দেখবি পুরোটা নীল হয়ে যাবে, যদি তার বাস্তুতে, যদি এমনি থেকে যদি তার বাস্তু তার খারাপ হয়ে থাকে, নুনটা পুরো নীল হয়ে যাবে।
মানে নুনটা দেওয়ার বাটি, তার উপরে নুনের উপরে ওই শালু কাপড়টাকে এরকম ভেজানো অবস্থায় রেখে দিতে হবে, ভিজিয়ে একদম শুকনো করে নিংড়ে এই শালুটাকে রেখে দিতে হবে। যদি তার অটোমেটিক বাস্তু যদি তার খারাপ হয় তাহলে হচ্ছে মানে নর্মাল হয়েছে, অনেকে তো বাস্তু ডিস্টার্ব হয়, ধর কোনো শোপিস নিয়ে চলে এলো বা কোনো কিছু যদি রং এদিক ওদিক হয়, হ্যাঁ, তার জন্য বাস্তুর একটা এফেক্ট পড়ে। কি বলছি বুঝতে পেরেছি? তো সেইটা হলে হচ্ছে ওইটা রাখলে হচ্ছে নীল হয়ে যাবে। আচ্ছা, এই দুটো বাস্তুর টিপস যদি ফলো করে তার হচ্ছে বাস্তু থেকে সে বুঝতে পারবে তন্ত্র দ্বারা ক্ষতি হওয়া বাস্তু আর তন্ত্র ছাড়া ক্ষতি হওয়া বাস্তু বুঝে যাবে। তারপরে একটা ভালো অথেন্টিক তান্ত্রিক ডেকে সে তন্ত্রক্রিয়া করে এই বাস্তুটা সল্ট আউট করে। সব সময় বাস্তুর দোষ খণ্ডন করে বন্ধন করো, আচ্ছা, যাতে আবার কেউ না ক্ষতিটা করতে পারে। কোনো রেমেডি তুমি দিতে পারবে বাস্তু পড়াশোনার জন্য? মানে বাস্তু কি নাম চাইছিস বল? বাস্তু ভালো রাখার জন্য বা শুভ রাখার জন্য? বাস্তু শুভ রাখার জন্য একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে কালো কাপড় নেবে, তাতে সন্দক লবণ নেবে, লবণ নিয়ে হচ্ছে সেইটাকে গিট বাঁধবে, এবং এইটা কিন্তু করতে হবে বুধবার। গিট বেঁধে বাড়ির মেন সদর দরজায় লাগিয়ে দিই। আচ্ছা, তাহলে কি, হ্যাঁ, এবারে ওইটা থেকে কিন্তু টপ টপ করে জল পড়বে। কখন জল পড়বে? যদি তোমার বাস্তুর উপরে কোনো নেগেটিভ প্রভাব আসে, অটোমেটিক ওইটা দিয়ে দেখবি টোপে 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 জল পড়বে কেটেছে, তাহলে এটা রক্ষা করবে। আচ্ছা, হ্যাঁ, রক্ষা মানে এই নয় যে বড় কিছু হওয়া থেকে রক্ষা করে দেবে, যতটা করা যায়, যতটা করা যায়। আচ্ছা, সৈন্দব লবণ অনেকে বলে চান করতে, কেন বলে? সন্দকবাবু চান করতে কেন বলে? তোর শরীরে নেগেটিভ অরা যে আছে সেটাকে খণ্ডন করা যায়। আচ্ছা, এবং তোর মধ্যে একটা পজিটিভ জিনিস চলে আসে জলের মধ্যে দিয়ে চান করতে। একদম। কিন্তু এইটার আবার ব্যাপার আছে, পূর্ণ মাথা থেকে ঢাললে হবে না, শুধু গায়ে দিতে হয়। মাথা ঢাললে? মাথায় ঢালতে নেই, তাহলে নেগেটিভ আসবে। আচ্ছা, শুধু হচ্ছে গায়ে। আচ্ছা, আচ্ছা, অনেকে জানে না, অনেকে সুন্দর লবণ দিয়ে গোটা মাথায় ফাটা সব ঢালে। কারণ দেখ, চক্রের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে মাথা সর্ব উপরে হচ্ছে সহস্রদ্বার, আর এখানে হচ্ছে থার্ড আই, এইটাতে এফেক্ট করে। কারণ এই নেগেটিভও নেয় পজিটিভও নেয়। তারপর তার হচ্ছে এইখানে পঞ্চ ইন্দ্রিয় আছে। এই চক্র যে বললে, চক্র বা এই চক্রটা যদি একটু কথা বলো, কি করে মানুষ চক্রটা জাগায়? ওটা কি সঙ্গে সঙ্গে যেগুলো পারবে জাগায়? না, চক্র ওইভাবে জাগে না। এক হচ্ছে গুরু প্রদত্ত, গুরু যদি চায় চক্র জাগিয়ে দেবে সেটা হয়, আর না হলে হচ্ছে গুরু কিছু সাধন দেবে চক্রে। যেমন দেখ, আমাদের মূলাধার চক্র জেগে আছে, কম বেশি একটু হলেও জেগে আছে, যার জন্য আমাদের এত প্রেম ভালোবাসা এত কিছু হয়। কিন্তু তারপরে স্বাধিষ্ঠান চক্র আছে, মণিপুর আছে, অনাহত আছে, হ্যাঁ, অনেক কিছু চক্র আছে, 7টা চক্র আছে। তাই এই চক্র জাগাতে গেলে গুরু প্রদত্ত গুপ্ত বীজ হয়। সেই বীজ রেগুলার হচ্ছে প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা বীজ, সেই বীজ আলাদা অধিষ্ঠান করতে হয়, মানে জপ করতে হয়, তাকে রেগুলার প্রতিনিয়ত সময় দিতে হয়, তবে তোমার সেই চক্রের পাওয়ার আসবে। প্রত্যেকটা মানুষের চক্র জেগে আছে, টিপ টিপ করে জ্বলছে, সেটাকে বাড়ানো, এবং সেটা অথেন্টিক পদ্ধতি পেলে তবে হবে। অনেকে কি করছে এখন, এই হুইচক্রাফট ট্যারো কার্ড দিয়ে এই চক্রকে নিয়ে একটু এদিক ওদিক করছে, হ্যাঁ, কিন্তু এটা করাটা ঠিক নয়। সাধনার মধ্যে দিয়ে করে দিল একদম, কারণ সাধন মার্গের জিনিস, সাধন মার্গের জিনিস হচ্ছে সহজ পদ্ধতিতে হয় না, ঘুরিয়ে অনেক কষ্ট করে হয়, শর্টকাটে হয় না। শর্টকাটে এইসব জিনিস করতে গেলে জীবনটা তোমার শর্টকাট হয়ে যাবে। মানে তোমার বয়স এখন 60 ধরতে হবে, 60-এর মধ্যে মানুষ চলে যাচ্ছে, ওটা তোমার 30-এ চলে যেতে হবে। কি কি চক্র আছে আমাদের? স্বাধিষ্ঠান চক্র আছে, অনাহত চক্র আছে, মণিপুর আছে, মূলাধার চক্র আছে, সহস্রদ্বার আছে, 7টা চক্র আছে। আচ্ছা, এই চক্রগুলো জাগানো, এবং সব থেকে বেস্ট হচ্ছে তুমি 3টে চক্র জাগাও, সে তান্ত্রিক হোক যেই হোক, 3টে চক্র তুমি জাগাও। স্বাধিষ্ঠান জাগাও, মণিপুর তো জেগেই আছে, মণিপুরটা আগে জাগাতে হয়, তারপর স্বাধিষ্ঠান, তারপর অনাহত। এর থেকে বেশি জাগানোর প্রয়োজন, যদি সব জেগে যায় পাগলা হয়ে যাবে সে, নিজের মধ্যেই সে থাকবে না, সে নিজের মধ্যেই থাকবে না। শ্রীরামকৃষ্ণ সব জাগ্রত। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ দেব, বামদেব বাবা, শঙ্কর খ্যাপা, গুরু নিগমানন্দ সরস্বতী, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এনাদের প্রত্যেকের চক্র জাগান, সব কটা। ওনারা ওই জন্য ওনারা একটু অন্যরকম ছিল। ওনারা তো মানুষের কি করে ভবিষ্যৎ বলে দিতে পারে, তোর এইটা হবে, তোর ওইটা হবে। চক্র জেগে গেলে তুই সব বলতে পার, দেখেই বলে দিতে পারে। হ্যাঁ, পিছন দিক করে বসে আছে, সব বলে দিতে পার। শুনেছি স্বামীজিও বলে দিতে পারে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ তো জাগানো, অবশ্যই তো জাগানো।
রামকৃষ্ণদেব কি তন্ত্র চর্চা করতেন? কারণ যেহেতু উনি তোতাপুরীর শিষ্য ছিলেন। 64টা তন্ত্র উনি জানতেন, উনি 64টা তন্ত্রেই সিদ্ধহস্ত ছিল, কিন্তু গ্রন্থ তো প্রকাশ করেন। ওনার প্রকাশ করার দরকার কি? স্বয়ং জগৎজননী তো ওনার সবকিছু দেখতেন, তো ওনার কোনোদিন তন্ত্র প্রয়োগ করার প্রয়োজন, মানে আমার অভিজ্ঞতা বা আমি যতটুকু জানি, আমার মনে হয় না উনি কোনোদিন কারোর জন্য তন্ত্র প্রয়োগ করেছেন। না। হ্যাঁ, উনি ওনার চক্রের মাধ্যমে, উনি একমাত্র ওনার যে শিষ্য ছিল গিরিশ ঘোষ, যার ক্যান্সার হয়েছিল, ওনার মাথায় হাত দিয়েই একমাত্র উনি বলেছিলেন, ওই চক্রের মাধ্যমে উনি বলেছিলেন তোর যা কিছু আমার হোক আর তোর আজ থেকে ভালো হোক। ওনার ওই ক্যান্সারটা উনি নিয়েছিলেন। এছাড়া আমার মনে হয় না উনি কোনোদিন নিজের হাতে কোনো তন্ত্র প্রয়োগ করেছেন বা কাউকে দেখিয়ে গেছেন। না, কাউকে দেখা দিতে হবে। উনি আলাদাই মানুষ ছিলেন, কিন্তু একটা সবথেকে খারাপ লাগে ওনাকে মানুষ, উনি থাকাকালীন অনেকে বুঝতে পারেন, অনেক লাঞ্ছনা। উনি তো সমকালের ছিলেন না, উনি তো ভাবিকালের ছিলেন, চিরকালের ছিলেন। সমসময় বুঝতে পারে না, তবে সমসময় একমাত্র চাটুকদার মানুষদেরকে নিয়ে আলোচনা হয়। রবীন্দ্রনাথের সময় কবিতা লিখতে বিহারীলাল কি কবিতা লিখেছে, কি কবিতা লিখেছে, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা কেউ বুঝতো না সেই সময়। আজ রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ হয়ে গেছে। তুমি বিহারীলাল একটা কবিতার লাইন তুমি বলতে পারো না, আমিও শোনেনি, অনেকে নাম শোনেনি, আমিও পারবো না, তুমিও পারবে না। তো এটাই, মধুসূদন যতদিন বাইরে গিয়ে সাহিত্য চর্চা করেছে, সেই সাহিত্য আর যখন দেশে ফিরে এসে মাইকেল হলো অমৃতাক্ষর ছন্দ, ঠিক আছে, যখন তিনি করলেন সনেট, বাংলা সনেট, একদম, তো সেটা, এগুলো সবই তো ঈশ্বরের দান করেছেন। ওনার মানে ঈশ্বরের মানে অঙ্গুলি হিলনে আমরা সবাই চলছি। উনি যদি এরকম থামিয়ে যায় আমরা থেমে যাব। একদমই তাই। উনি যদি বলেন এটা তোর হবে না, তো হবে না, কেউ করাতে পারবে না। ঠিক আছে, তুমি যতই যাই যেখানে যাই করে। আগের বিষয়টা তুমি বেশ কয়েকটা রেমেডি বলেছিলে, যেটা মানুষজন খুব পছন্দ করেছে, এই বিষয়টা যদি বলো। সেই এপিসোডে ধর কারো শরীরে বান আছে, তা বলবো না যে আমার এই প্রক্রিয়াতে তার পুরো বানটা কেটে যাবে, তবে কিছু দিনের জন্য সে স্বস্তি পাবে, এই পদ্ধতিটা আমি বলতে পারি। সে যে কোনো বানই হোক, সে কি করবে। তুমি কি আমার বন্ধুটাকে বললে এই পদ্ধতি? আমার বন্ধুটাকে বললে না, বলো, এটা ও শুনলে ওরও কাজে লাগবে। হ্যাঁ, সত্যি কাজে লাগবে। সেটা হচ্ছে একটা কর্পূরের ডেলা নিতে হবে, নিয়ে হচ্ছে একটা মাটির পাত্রতে কর্পূরের ডেলাটা দিতে হবে, মাটির সরাতে, আর সাদা সর্ষে আনতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই অ্যান্টি ক্লকওয়াইজ। একবার এরকম সর্ষে নেবে, নিয়ে ওতে দেবে, আবার একবার সর্ষে নেবে, ওতে দেবে, আবার একবার সর্ষে নেবে, এরকম 7 বার দিতে হবে। দেওয়ার পর, দেওয়া হয়ে গেল, হওয়ার পর হচ্ছে আগুনটা জ্বালিয়ে নিজের বাস্তুর বাইরে ওই সরাটাকে রেখে দিতে হবে। আচ্ছা, মেন গেটের বাইরে, একদম বাস্তুর একদম মেন গেটের বাইরে রেখে দিতে হবে, এবং এটা কিন্তু রাত্রিকালে করতে হবে, কেউ না দেখে। তার শরীরে যে কষ্টটা হচ্ছিল তন্ত্রক্রিয়ার জন্য, কোনো যদি বান টান থাকে, তার কিছুটা হলেও প্রভাব কমবে, এবং তার মধ্যে তারপরে এসে তাকে তার বানটা কাটাতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব এফেক্টিভ, এবং আমার বহু লোক এইটা করেছে, যে দূরে আছে, সহজে আসতে পারবে না, আমি তাকে বলেছি কিছুদিনের রিলিফে এখানে এসো, যাতে আসার সিচুয়েশনটা হয়। একদম একদম, তারা কিন্তু করতে হবে। তবে একটা কথা বলি, এই বছরের জন্য আমি একটা কথা বলি, সময়টা কিন্তু খুব খারাপ আসছে। হ্যাঁ, আর সূর্য প্রণাম মন্ত্র প্রত্যেকে করুক। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, প্রতিদিন 8 বার বলুক, হাত জোর করে সূর্যদেবের দিকে তাকিয়ে এটা বলুক। সে শরীরে নতুন তেজ পাবে, ঊর্জা পাবে, এবং সে নিজের কর্মে এগিয়ে যাওয়ার জন্য আলাদা একটা গতি পাবে। এটা করুক, অন্তত এই বছরটা সবার করা দরকার, রবির বছর যেহেতু রবির বছর। হ্যাঁ, দেখা যাক, আশা করবো মানুষের কাজে তো লাগবেই। প্রণাম দা, ধরো বিষয় যেটা হচ্ছে যে অনেকে এখন একটা তন্ত্রের খুব একটা ব্যবসা দাঁড়িয়েছে কবচ, তোমার থেকে জানার আছে, সত্যি কি 5-10 হাজার টাকায় ঠিকঠাক কবচ হয়? অ্যাকচুয়ালি একটা ঠিকঠাক প্রোটেকশন কবচ করতে গেলেই 30-35 হাজার টাকা লাগে, তারপরে ধর শুধু জিনিস কিনতে। হ্যাঁ, তারপর এখন তো আমার এই কবচ অ্যাকচুয়ালি করা উচিত নয় সোনার খোলে আর নয় রূপোর খোলে,
মানে কবচের খোলটা হবে। এবারে ওই তামা ফামার কবচে ওই সব ওঝা টোঝারা ব্যবহার করে, ঠিক আছে, তাবিজ জন্য। হ্যাঁ, আমরা ওই সব ব্যবহার করি না। এবারে এখন তো সোনার উপর দাম বুঝতেই পারছিস, তারপরে হচ্ছে ওর জিনিসপত্র দাম তো অনেক। এবার দেখ স্পেসিফিক কিছু কবচ আছে, যেমন হচ্ছে ধর দক্ষিণাকালীর কবচ, যেমন ধর লক্ষ্মী দেবীর কবচ, যেমন ধর বগলামুখী দেবীর শত্রু দমনের কবচ বা মামলা মোকদ্দমার জন্য কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ। মহামৃত্যুঞ্জয় তো ছেড়ে দে, ও মানে মানে আল্ট্রা লেভেলের খরচা। হ্যাঁ, তাই এইসব কবচ করতে গেলে ন্যূনতম 60-70-80 ব্রিজ লাগবে, এর নিচে কবচ হয় না। যদি বলি কবচ না জেমস্টোন, তুমি কাকে প্রেফার করো? আমি কবচ প্রেফার করব, আমি স্টোন প্রেফার করব না। কারণ কেন স্টোন তোকে প্রেফার করব না, স্টোনে অনেক রকম মাইন্সের ব্যাপার হয়। সেই মাইন্স প্রথমত তোর কি মাইন্স লাগবে, সেই মাইন্স হচ্ছে তুই প্রথমত কিনতে পারবি না আর পাবিও না। তোকে ধর আমি বলে দিলাম ম্যাডাগাস্কার ওল্ড বার্মা চুনি নিবি, তুই দোকানে কিনতে গেলি, তোকে ওই নিউ বার্মা চুনি দিয়ে ছেড়ে দেবে, আফ্রিকান চুনি দিয়ে ম্যাডাগাস্কার বলে তোকে দিয়ে দেবে, তুই কি বুঝবি? তাহলে আলটিমেটলি তোর কাজটা হবে না, হবে না। আর এখন তো সে দেখেছি মানে চুনি যে কোনো স্টোনই অথেন্টিক পাওয়ার থেকে প্লাস্টিক বেশি বিক্রি হচ্ছে, তাহলে কাজ তো হয় না। গ্রহরত্নটা সাময়িক প্রতিকার এনে দেয়। হ্যাঁ, গ্রহরত্ন হচ্ছে ছাতা। ছাতা তুই বৃষ্টি হচ্ছে ছাতা নিস, তুই কি ভিজিস না? তো দেখবি সাইড গুলো সব ভিজে যায়। তাই এইটা হচ্ছে গ্রহরত্ন হচ্ছে এই ব্যাপার। তাহলে কবচ তোমার প্রোটেকশন দিয়ে দেবে। প্রোটেকশন মানে, আর কবচ আজকে বললে কালকে হয়ে যায় না। একটা কবচ বানাতে গেলে মিনিমাম 20 থেকে 25 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে কি করতে হয়? এই সময়ের মধ্যে তোমায় কিছু নিয়ম দেবো আমি, সেই নিয়মগুলো তোমাকে পাল্টে হবে। মানে আমি এখানে কবচ করছি তোমায় দিয়ে দেবো তুমি করবে তা নয়, আমি কবচটা যে বানাচ্ছি তুমি যে শরীরে নিতে পারবে তার প্রিপারেশন তোমাকে নিতে হবে। সেই প্রিপারেশনটা আমি তোমাকে করতে দেবো। তাও হয়তো যে যেটা নেবে তাকে হয়তো সেই কিছু পুজোর প্রসিডিওর বলবো, বা সেইগুলো তুমি নিয়ম কিছু পাবে। তাহলে তোমাদের জব তো রয়েছে। হ্যাঁ, একটা কবচে মিনিমাম কিরকম জব লাগে? দেখ যদি খুব কম, যদি আমি একটা প্রোটেকশন কবচের কথাই বলি, খুব কম করে 1,08,000 জব করতে হবে, খুব কম করে। বেশি হলে তো আরো ভালো, কিন্তু সেই জবটা তো তোকে সময় ধরে করতে হবে, একদিনে তো হবে না। যার জন্য একটা কবচ করতে গেলে তারপরে কবচের একটা খোল বানাতে সময় লাগে, তার ওষুধপালা তুলে আনা, তারপরে হচ্ছে তার জপ, তার দশাংশ হোম, তবে না একটা কবচ প্রস্তুত হবে। আমার পরিষ্কার কথা, আমি কবচ যার বানাই, আমার মনের মতো যতক্ষণ না কবচটা তৈরি হচ্ছে আমি তাকে দিই। তাতে আমি তাকে হয়তো 20 দিন বললাম, সেটা 30 দিন হয়ে যেতে পারে। অথেন্টিক পয়সা নেবো, অথেন্টিক জিনিস দেবো। আর কেউ যদি ভেবে থাকে যে আজকে বলবো আমি তোমাকে আরো বেশি টাকা দিচ্ছি, কাল কবচ দিতে হবেও না, আমি কোথা দিয়ে দেবো? তাহলে আমাকে ওই মোম ভরে দিতে হবে, মাটি ভরে মোম ভরে, অনেকে দিয়ে দেয়। হ্যাঁ, যেটা অনেকে দিয়েই দেয়। খুব হাস্যকর বিষয় এগুলো। হ্যাঁ, ওইভাবে হয় না। বগলামুখী কবচ তো শত্রু দমনের কাছে লাগে। মা দক্ষিণাকালীর কবচ, এই দেখ যেমন হচ্ছে দক্ষিণাকালীর কবচ সব থেকে, সবার জন্য নয়, দক্ষিণাকালীর কবচ হচ্ছে পরা উচিত যাদের 7.5 চলছে। আচ্ছা, হ্যাঁ। আর দুটো প্রসিডিওরে কবচ হয়, যাদের 7.5 চলছে সেইটার জন্য একটা ধরনের দক্ষিণাকালী কবচ হয়, আর একটা হচ্ছে দক্ষিণাকালী কবচই প্রোটেকশন হিসেবে কাজে লাগে, সেইটা আলাদা ধরনের হয়। দুটো রকম, দুটো আলাদা পদ্ধতি আর আলাদা ধরনের কবচ। দক্ষিণাকালী কিন্তু দুটো আলাদা পদ্ধতিতে হয়, দুটো আলাদা ওয়ে কাজ করবে। একই কবচে তুমি সব রকম ফেসিলিটি পাবে না, বিভিন্ন জনের বিভিন্ন রকমের কাজ। হ্যাঁ, একদমই তাই। দক্ষিণাকালী কবচ তো মানে তুমি দক্ষিণাকালী কবচ বললেই হয় না, সে পড়তে ধারণও করতে পারে না সবাই। আমি বানিয়ে হয়তো দিলাম বা তাকে হয়তো কিছু নিয়ম বলে দিলাম, সেই নিয়মে যদি না সে কার্যকর হয়ে ওঠে তাহলে কিন্তু সে কবচটা ধারণও করতে পারবে না। কার কোন কবচ দরকার সেটা কি করে বুঝবে? যেমন ধর তোকে আমি বলি, ধর তোকে কিছু রাশি বলছি, যেমন ধর মেষ রাশি, যেমন ধর তুলা রাশি, যেমন ধর মিথুন রাশি, যেমন ধর কর্কট রাশি, এদের জন্য দক্ষিণাকালী কবচ শ্রেয়। হ্যাঁ, তারপর বাকি আরো 4 রাশি আছে তাদের জন্য আলাদা কবচ, বাকি আরো 4 রাশি আছে তাদের জন্য আলাদা কবচ। এই দক্ষিণাকালী যেখানে বললি এই 4টে রাশির জন্য দক্ষিণাকালী কবচ শ্রেয়, এদেরকে পড়া উচিত। কবচ আর যন্ত্র দুটো তো আলাদা। অনেকে বাস্তুতে যন্ত্র স্থাপন করে, মানে সেটা কি শ্রীবৃদ্ধি দেয় সবকিছু? না,
অ্যাকচুয়ালি দেখ, যন্ত্রম প্রতিষ্ঠা করে তার কারণ হচ্ছে যারা যন্ত্রম প্রতিষ্ঠা করে পুজো করে, এবং অনেকে তামারেতে ওই যন্ত্রময়কে পুজো করছে, সেটা হচ্ছে তার পুজো শর্ট পদ্ধতির জন্য করছে। অনেকেই দেখবি বাড়িতে গেলে পুজো করতে গেলে তাকে ওই মানে আবির দিয়ে হচ্ছে যন্ত্রম বা স্টোনডিল প্রতিষ্ঠা করতে হয়, মানে আঁকতে হয়। এইটা ওই যন্ত্রমে আঁকা আছে মানে তাদের সুবিধে ওইটা আঁকতে হলো, এই জন্য হচ্ছে। এবং যন্ত্রম প্রতিষ্ঠা করা মানে কি, আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে যন্ত্রমে পুজো করে সেটা ঝুলিয়ে দিয়ে গেছে, বা অনেকে হচ্ছে ওই বাস্তুর মধ্যে পুঁতে দিয়ে গেছে। এটা কিন্তু তার এফেক্ট হয়, নেগেটিভ এফেক্ট হয়। যন্ত্রম যেমন তুমি পুজো করছো তেমন তার হচ্ছে বিসর্জন দিতে হয়। ধর আমি কালী যন্ত্রম বানিয়েছি, কালী যন্ত্রম বানিয়ে কেন পুজো করছি, আমি কালী মূর্তি আনতে পারছি না, ওইটা তার সাবস্টিটিউট। মানে মূর্তি আনলে যেটা করতে পারতাম, মূর্তি ছাড়া আমি এটা দেবো সেটা করতে পারি। তার মানে কি, আমি মূর্তি পুজো করার পর কি করি, তাকে বিসর্জন দিই। যে নিত্য প্রয়োজনীয় ঠাকুর প্রতিষ্ঠা করে আলাদা বিষয়, কিন্তু যদি মানে কিছু সময়ের জন্য যদি পুজো করতে হয়, তার জন্য হচ্ছে ওই মূর্তি আনলেও তাকে বিসর্জন দিতে হয়, তেমন ওই স্টোনডিল আঁকলেও বা ওই যন্ত্র মেনে পুজো করলেও তাকে বিসর্জন দিতে হয়। তাকে ওই পোঁতাপুতি করতে নেই। অনেকে দেখবি পুজো পাঠের পর সেটা পুঁতে দেয়, না, পোঁতা উচিত না, মেটাল জিনিস, তার উপরে আবার যন্ত্র আঁকা আছে, কখনই বলতে না, বিসর্জন দিতে হবে। হ্যাঁ, তুই কালী যন্ত্র মেখেছিস, একে ধর তোর সদর গেটের সামনে তুই পুঁতে দিয়েছিস, তাকে তো তুই পা মারিয়ে যাচ্ছিস, তাহলে তুই দেবী দিকে পা মারিয়ে যাচ্ছিস, এটা তো উচিত না। এইটা করে অনেকে, মানে সে করতে গেল পয়সা খরচা করে তার ভালোর জন্য, হয়ে গেল তার উল্টো। আর এটাই হচ্ছে চারিদিকে, গাইডের অভাব। তারপর সবথেকে বড় কথা, তুমি আমার কাছে কাজটা করাচ্ছ, আমার দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেওয়া যে তোমার এইটা 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 আমি করে দিলাম, তোমার এইটা এইটা সমস্যা ছিল, তার প্রতিকার হিসেবে এইটা এইটা এইটা। আমি প্রত্যেককে বলি, আমি যেখানে হোম করতে যাই আমি প্রত্যেককে বলি, আমি এই হোমে বসলাম, সেটা তুই দেখেছিস, আমি হোমে বসলাম, হোমে বসার পরে তোমরা পাশে বসো, এখানে যা যা হবে তুমি দেখবে, দেখার পরে আমাকে তুমি কোয়েশ্চেন করবে, আমি তোমাকে উত্তর দেবো, কারণ আমিও তোমাকে কোয়েশ্চেন করবো যে তুমি কি দেখবে। তারপরে তোমার এই যে তুমি পয়সা দিয়ে খালি হয়ে গেল কাজ সেটা দাও তা না, তোমার মনোসংযোগ কতটা আছে, তুমি কতটা বুঝতে পারলে, তাহলে তোমার ওই কাজের প্রতি আগ্রহ আছে কিনা, তবে তোমার কিন্তু কাজটা সাকসেস। আর তন্ত্রের সব থেকে বড় জিনিস কি জানিস তো, বিশ্বাস। তন্ত্রে যদি তুই বিশ্বাস যদি হারিয়ে যায় তোর একবার, তুই কোটি টাকা দিলেও তোর সেই কাজ হবে না। হ্যাঁ, কারণ কেন, ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু মনের মধ্যে বিশ্বাস আছে ঈশ্বর আছে, তবেই কিন্তু আমরা একটা পাথরের মূর্তিতে পুজো করছি, তার মানে আমরা কি বিশ্বাস করি ওখানে মা আছে, বা যে দেবতার মূর্তি আছে সে আছে। তারপর তাহলে তাকে দেখতে পাই না বলে কি, তাহলে তো আমার বিশ্বাস করাই উচিত। তন্ত্রের সেম কাজ, যে বিশ্বাসটা তোমাকে রাখতে হবে, তবে তোমার কার্যসিদ্ধি হবে। তুমি সেই জিনিসের উপরে বিশ্বাস না যদি রাখো, তোমার কার্যসিদ্ধি হবে না। আজকের এপিসোডটা অনেক কিছু জানলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম অ্যাজ পার যেরকম আমরা করে থাকি। আশা করবো আপনাদেরও ভালো লেগেছে এপিসোডটা। আবারও বলছি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানান। এবং আবারও বলবো যে প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা অনেকগুলো ভ্যারিয়েশন দিয়ে তৈরি হলো। প্রথম থেকে আপনারা দেখলেন আমরা কাল ভৈরব সাধনা নিয়ে কথা বলেছি, সত্যি ঘটনা নিয়ে কথা বলেছি। প্রণবদার সঙ্গে পডকাস্টও সবসময় এরকমই হয়, আমরা কথা বলতে শুরু করলে আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে বিভিন্ন সমস্যার মধ্যে থাকা আপনারা সঠিক উত্তর খুঁজবার চেষ্টা করেন। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, স্ক্রিনে নাম্বার দিচ্ছি 6289858577, এই নম্বরে যোগাযোগ করুন। যারা প্রণবদার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমাকে কল করলেও আপনি প্রণবদাকে পাবেন, কোনো অসুবিধা নেই। তাই আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো সমস্যার সমাধান বহুদিন খুঁজে আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করতে ভুলবেন না। কারণ আপনাদের জন্য, আপনাদের হেল্পের জন্য আমরা 24/7 সবসময় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করি। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। যারা পুরনো বন্ধু তারা ভিডিওটা প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।